আজকে যে ঘটনার প্রেক্ষিতে এখানে আসতে হলো তাকে আমি কিভাবে ভাষায় ব্যক্ত করব আমি জানি না। কলকাতা শহর প্রত্যক্ষ করলো মানবিক বোমা বিস্ফোরণ। যত দিন গড়িয়েছে আমার কন্যার মৃত্যু তত বিবিধ রূপে আমার সামনে ধরা দিয়েছে। আমরা ডেকে নেব ডক্টর পারভিন বানু, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেসিয়া, সিএনএমসিএইচ। নমস্কার। এই হলটায় এর আগে বহুবার আমি এসেছি, অনেক সময় অনেক কিছু বলেওছি, কিন্তু আজকে যে ঘটনার প্রেক্ষিতে এখানে আসতে হলো তাকে আমি কিভাবে ভাষায় ব্যক্ত করব আমি জানি না। 6ই আগস্ট 1945 হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়, পরমাণু বোমা। আর 2024-এর 9ই আগস্ট কলকাতা শহর প্রত্যক্ষ করলো মানবিক বোমা বিস্ফোরণ। সময়টা ভোর রাত নাকি সকাল, দুপুর নাকি সন্ধ্যা, ঠিক কখন থেকে আমরা একজোট হতে শুরু করেছিলাম সেটা সঠিক করে বলতে পারবো না, তবে আমরা একত্রিত হতে শুরু করেছিলাম। অন্তর্জালের দৌলতে হিরোশিমা নাগাসাকির একটা ছবি আমাদের খুব পরিচিত, সাদা কালো একটা বিরাট ধূম্রজাল। মানুষের মনের ভিতরটা তো কেউ পড়তে পারে না, যদি পড়তে পারা যেত তবে আমি হলফ করে বলতে পারি এখানে উপস্থিত অনুপস্থিত সকল মানুষের মনের গভীরে যে তীব্র ক্ষোভ, অসহায়তা, অস্থিরতা যা এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে নগরে প্রান্তরে, দিকে দিগন্তরে, তার যদি একটা রেখচিত্র অঙ্কন করা যেত তাহলে সে ধূম্রজাল বোধ করি হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের থেকেও বৃহত্তর হতো। যত দিন গড়িয়েছে আমার কন্যার মৃত্যু তত বিবিধ রূপে আমার সামনে ধরা দিয়েছে। শুক্রবার অর্থাৎ 9ই আগস্ট আনুমানিক 6টা সাড়ে 6টায় আমি আর রাজশ্রী আরজি করে গিয়েছিলাম। তখন সবাই আমরা বাইরে বসে ইতিউতি মেডিকেল কলেজ বা অন্যান্য কলেজ থেকে আসা ছাত্রছাত্রীরা, সিনিয়র ডাক্তাররা তারা জমিয়ে আসতে শুরু করেছেন। মিডিয়ার ভিড়, আলোচনার বিষয়বস্তু, সত্যি মেয়েটি কীরকম বিভৎসভাবে মেরে ফেলা হবে। তখন প্রথম ফোন আসে আমার কাছে, আমার পিজিটি পুলক ফোন করেছিল, বলেছিল ম্যাডাম আরজিকর থেকে সবাই এসেছে, ওরা সিজ ওয়ার্ক করতে বলেছে। আমার স্পষ্ট মনে পড়ে আমি বলেছিলাম একজন মা হিসাবে, একজন মহিলা হিসাবে, একজন ডাক্তার হিসাবে এবং সর্বোপরি একজন সংবেদনশীল নাগরিক হিসাবে আমার পূর্ণ সমর্থন রইল। পুলক বলেছিল আমি এটা লাউড স্পিকারে দিচ্ছি ম্যাডাম। কিছুক্ষণ আরজি করে থেকে আমরা সেদিন বাড়ি ফিরে এসেছিলাম। তারপর থেকেই টিভির পর্দা থেকে আর চোখ সরেনি, সারাক্ষণই ঘুরে ফিরে আসছিল কি দোষ করেছিল আমার কন্যে, কেন এমন হলো ওর সঙ্গে। ওখানেই সীমিত ছিল আমার চিন্তা, আমার মন, আমার হৃদয়। পরদিন অর্থাৎ শনিবার সকালবেলায় যখন বাড়ি থেকে বেরোচ্ছি হসপিটালে আসবো বলে, ততক্ষণে মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমাদের সিনিয়রদের ডিউটি এবং আন্দোলন পুরোটাতেই সর্বতোভাবে সাপোর্ট দিতে হবে। নিচে দেখা হলো আমাদের এই কমপ্লেক্স থেকে আরও একটি বাচ্চা মেয়ে যে বর্তমানে আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট পাঠরতা, তার সাথে আমরা একসাথে আছি 26 বছর। অর্থাৎ মেয়েটিকে আমি আমার সামনেই ছোট থেকে কিশোরী হয়ে এখন এমডি করছে দেখছি। সুন্দর, ফুটফুটে, প্রাণবন্ত আমার মেয়ে। বিশ্বাস করুন সেদিন আমার বুকের মাঝে ছ্যাঁত করে উঠেছিল, মনে হয়েছিল ভাগ্যিস আমি মেয়েটাকে চিনি না, হয়তো আরও কঠিনতর হতো সে আঘাত সহ্য করা। আমি আমার ফ্ল্যাটের অন্যদের সে কথা বলেওছি। তখন কয়েকদিন মনে হতো কি করে পারলো এই নৃশংস ঘটনা ঘটাতে। এর মধ্যে দিন চলে যায়, দিন আসে, আমরা বড়রা আলোচনা করি কতদিন চালিয়ে নিয়ে যাব এই আন্দোলন, কারণ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যে পরিষেবা দেওয়া সেটা আমাদের ম্যানেজ করতেই হবে। কারণ বহু ডাক্তারি আন্দোলন শুধু আমরা আমাদের এই সেবা দেওয়া থেকে সরে যাব এইটার জন্য স্থগিত হয়ে যায়। কিন্তু কি অদ্ভুত দেখুন, যত দিন গেল তীব্র থেকে তীব্রতর হলো এ আন্দোলন। দল মত, জাত, ধর্ম, বৃত্ত, সামাজিক অবস্থা নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে এই আন্দোলনে। প্রত্যেকেই তাদের নিজের মতো করে, দাবি শুধু একটাই, এই অন্যায়ের বিচার চাই। এই প্রথম আমরা লক্ষ্য করলাম রোগীরা অনেক সময় যে সম্পূর্ণ পরিষেবা পেয়েছেন এমনটা কিন্তু নয়, কিন্তু বিরক্ত হননি। মিডিয়া অকারণ কিছু লোককে বসিয়ে ছবি তুলে রেখে রোগী পরিষেবা পাচ্ছে না বলে আমাদের বিপক্ষে যায়নি, বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। রাস্তায় রাস্তায় মিছিলে যানজটে লোকজন বিরক্ত হননি, বরং তারা পাশে থেকেছেন তাদের মতো করে। কেউ বা এগিয়ে দিয়েছেন জলের বোতল, কেউ বা হাতে নিয়ে দাঁড়িয়ে থেকেছেন
উই নিড জাস্টিস লেখা ফেস্টুন। পুলিশও আগলে রেখেছে অনেক জায়গায়, যদিও তাদের যথেষ্ট সমালোচনা করার অবকাশ রয়ে গেছে। একটা দিন এক মুহূর্তের জন্য আমাদের আন্দোলন থেমে থাকেনি, বরং প্রতিদিন বিভিন্ন রূপে বিভিন্নভাবে তার ঢেউ আছড়ে পড়েছে কলকাতা শহর ছেড়ে পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে ভারতবর্ষের বাড়া ডিঙিয়ে আপামর বিশ্বে। আর ব্যক্তি আমার মানুষে আসছে একের পর এক চেতনার ঢেউ। একদিন হঠাৎ মনে হলো একটা টিপ পড়ি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মনে হলো আমার হারিয়ে যাওয়া মেয়েটির মা, উনি কি কোনোদিন পারবেন আর টিপ পড়তে? আর আমার মেয়েটি যে হারিয়ে গেল, জানি না সে হয়তো খুব সাধারণ একটা জীবনযাপন করতো, হয়তো কোনোদিন টিপ পরে শুদ্ধ সুন্দর সেজে তার ফ্যামিলির সাথে বেড়াতে যেত। বিশ্বাস করবেন না, আমি পারিনি সেদিন পড়তে। তারপরে ঠিক করলাম এই অবস্থান থেকে বেরোতে হবে। ভাবলাম একটা সিনেমা দেখি। বললাম চলো। হল থেকে বেরিয়ে এসেই পরিচিত জনের সাথে দেখা, আবারও তিলোত্তমার কথা। কি হচ্ছে এটা? এটা কি কে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এইটা? এই করতে করতে 31শে আগস্ট আমাদের প্রিন্সিপাল স্যারের একটা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। যেহেতু এরকম সংবেদনশীল পরিস্থিতি, তাই আমরা খুব ছোট্ট করে অনুষ্ঠানটা করেছিলাম। সেখানে স্যার বললেন, গীতায় বলেছে আত্মা অবিনশ্বর, মেয়েটিকে কি আপনারা কেউ দেখেছেন? আমরা বললাম না, দেখিনি তো। আসলে মেয়েটি নেই, আত্মা কিন্তু রয়েছে। সেই আত্মাই আমাদের আজকের চালিকা শক্তি, বড় শক্তিশালী সেই আত্মা এতগুলো মানুষকে প্রতি মুহূর্তে উজ্জীবিত উচ্চকিত করে রাখতে পারছে। তো বিশ্বাস করবেন না, স্যার যখন বলেছিলেন আমার গায়ে কাঁটা দিচ্ছিল। আর তখনই মনে হলো হ্যাঁ, সেই অবিনশ্বর আত্মা সেই চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আর তখন মনে হলো ঈশ্বর মেয়েটিকে কেন প্রেরণ করেছিলেন? নিশ্চয়ই কোনো এক বিশেষ কারণের জন্য। ইয়েস, শি ওয়াজ সেন্ট ফর আ মেসেজ, শি ওয়াজ সেন্ট ফর আ মেসেজ। সেই থেকে বারবার শুধু একটা কথাই অনুরণিত হচ্ছে, কেন এলো এই মেয়েটি এই পৃথিবীতে? কেনই বা চলে যেতে হলো তাকে এমন করে? মনে হলো রক্তকরবীর কথা, যেখানে রবীন্দ্রনাথ বলছেন গ্রহণে সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না। যক্ষপুরীর গ্রহণ লাগা পুরী সোনার গর্তের রাহুতে ওকে খাবলে খেয়েছে। ও নিজে আস্ত নয়, তাই কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমায় বলছি, তুমি এখানে থেকো না, তুমি চলে যাও। ওই গর্তগুলো আমাদের সামনে আরও হাঁ করে উঠবে। মেয়েটি কিন্তু চলে যায়নি, ওই গর্তেই ছিল। আর লাস্টে এসে দেখছি রাজার ঘরে রঞ্জনের মৃতদেহ দেখা নন্দিনীর জীবনের চূড়ান্ত ট্র্যাজেডি। কিন্তু সেই বিপর্যয়ের মুখে ভেঙে পড়া নয়, নন্দিনী বেছে নিয়েছে প্রতিরোধের পথ। নন্দিনী বলছে, রাজা এইবার সময় হলো। রাজা, কিসের সময়? নন্দিনী, আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। রাজা, আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। নন্দিনী, তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। মৃত্যুই আমাদের অস্ত্র। যে মেয়ে মৃত্যুবরণ করেছে তার সেই মৃত্যুর অস্ত্রে শানিত হোক এই আন্দোলন। আরও বহু বহু দিন ধরে এগিয়ে চলুক, যতদিন না আমরা প্রকৃত বিচার পাচ্ছি। আর দয়া করে যারা এই রকম মঞ্চে এসে বলছেন কোনো কথা, কোনো বিভেদ সৃষ্টি করে এরকম কোনো মন্তব্য করবেন না। বাঙালি, নন বেঙ্গলি, হিন্দু, মুসলমান, প্লিজ দয়া করে। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।